ভাই বোতল ভিডিও ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সুমন, ভালো আছো? জি সুমন। ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি।
সবাই কেমন আছেন? সুমন, তানজিরা, তাসনিম, নরিন আপু ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিগুলোর কি হয়েছে? এরকমের উপস্থিত হলে তো ক্লাস নেওয়া মুশকিল। 5 মিনিট পরে বলছি, 10 মিনিট পরে বলছি, ওরা সব রেডি থাকবে না। ফারজানা লিমন কেমন আছেন? তোমার ফোনটা কই? আচ্ছা তো। বিথি ভালো আছেন? বিথি জি শুনতে ভালো পাচ্ছেন? আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আয়ন কি অবস্থা? অয়ন ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো কেমন আছেন? কালকে দেখা হবে স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা লেট না করে ক্লাস শুরু করে দিই। বাকি যারা আছেন তারা পরবর্তীতে যুক্ত হোক, বা যদি কারিগরি ত্রুটির কারণে যদি যুক্ত হতে না পারে তাহলে পরে রেকর্ড ক্লাস করে নিবে। স্যার শুরু করা যাক স্যার, যেহেতু 10টা 20 বাজছে স্যার। হ্যাঁ, শুরু করবো, এখনই শুরু করবো। ঢাকাতে হুট করে অনেক গরম পড়ছে, তারপরে এই মাত্র বৃষ্টি শুরু হইলো।
বাইরে ছিলাম, দেন আসলাম। এই বৃষ্টি আরো গরম দিয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি যদি গরমের পরে যদি বৃষ্টি যদি বেশি নামে তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে, কিন্তু মিরাজ মিরাজ ছিল না? মিরাজ, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মিরাজ? আলহামদুলিল্লাহ ভাই, এই যে এইমাত্র আসলাম। আজকে তো খুব গরম ঢাকায় ভাই। হ্যাঁ, অনেক গরম। আমি মেট্রোতে ছিলাম, মেট্রোতে থাকার পরেও দেখি যে আমি গা ঘামতেছে, মানে মেট্রোতে ওঠার আগে আর এবং পরে। তারিন কেমন আছেন? ঢাকার লোকজনের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারিন কই? তারিন কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আমি আসলে বুঝতে পারিনি ক্লাস যে শুরু হয়ে গেছে এটা। সরি ও আসলে। আচ্ছা। শিলা ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো আছি। শিলা, আপনার পড়ালেখার কি অবস্থা? এই মোটামুটি ভালো। ও আচ্ছা, আজকে আমরা 11 ধারা থেকে পড়বো, ঠিক আছে? আমরা শুরু করে দিচ্ছি। দেখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11 ধারা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন এরিয়াতে থাকে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে আপনার মেট্রোপলিটন এরিয়ার বাইরে, আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে থাকে হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগরের মধ্যে মহানগর আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে, আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে যে এরিয়াগুলো আছে এই এরিয়ার জন্য থাকবে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন 11 ধারাতে বলতেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি যে কোনো জেলাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটদের বিজিএস এর সদস্যদের মধ্য হতে সংবিধানের 115 আর্টিকেল অনুযায়ী কি করতে পারেন, এবং 133 অনুচ্ছেদের বিধি সাপেক্ষে নিয়োগ দিতে পারেন। এটা হচ্ছে আপনার 111তে বলতেছে। তারপর দেখেন, সরকার যদি মনে করে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে, এই উক্ত সময়ের জন্য উক্ত ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে গণ্য হবে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে গণ্য হইবে। এটা বলা আছে 11 ধারার 4-এ বলা আছে। তাহলে এই 11 ধারার 4-এ বেয়ার অ্যাক্ট থেকে অথবা আমার নোট থাকলে একটু দাগায় নেন। যদি আপনাদের পরীক্ষা আসে, মানে আসার সম্ভাবনা অনেক বেশি, প্রশ্ন আসলে এই ধরনের প্রশ্ন আসে যে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর কি বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া যায় বা অর্পণ করা যায় কিনা, যদি যায় তাহলে কোন ধারার ক্ষমতা বলে যায়। তাহলে এটা আপনারা এখানে পাচ্ছেন। কে দিতে পারে এই ক্ষমতা? দিতে পারে সরকার। সরকার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর বিচারিক ক্ষমতা অর্পণ করতে পারে। কততে পারে? 11 ধারার 4-এ পারে। ফৌজদারি কার্যবিধির 11 ধারার 4-এ এই ক্ষমতা দিতে পারেন। আর যখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার বিচারিক ক্ষমতা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা যাবে না, তাকে বলতে হবে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, 12 ধারাতে চলে যান, বিশেষ ম্যাজিস্ট্রেট। 12 ধারাতে বলতেছে বিশেষ ম্যাজিস্ট্রেট। এখান থেকে এইটুকুই পড়বেন, এই তাছাড়া আর বেশি পড়ার দরকার নাই। দেখেন, কোনো ব্যক্তির উপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি সরকার অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর দেয় তখন ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হইবে। তাহলে কোনো ব্যক্তির উপর কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি সরকার অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর দেয় তাহলে সেটা কী হবে? বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হইবে, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হইবে। আবার যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি কোনো অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে দিয়ে দেয় তখন সেটা হবে কি বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার যদি কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি অন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর দিয়ে দেয় তাহলে যে ম্যাজিস্ট্রেট আপনার নতুন করে দায়িত্ব নিবে সেই ম্যাজিস্ট্রেট হবে কি বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন দেখেন, এখানে এক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আরেক ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করা হচ্ছে। যখন অর্পণ করা হবে
তখন যেই নতুন যে ম্যাজিস্ট্রেট আপনার দায়িত্ব নিচ্ছে সেই নতুন ম্যাজিস্ট্রেটকে বলা হচ্ছে কি বিশেষ ম্যাজিস্ট্রেট। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পাইলাম, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই তিন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যদি এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর বা অন্য এই তিন শ্রেণীর অন্য কোনো ম্যাজিস্ট্রেটের উপর দেওয়া হয়, তখন এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে কি বলা হচ্ছে, যে নতুন দায়িত্ব পাচ্ছে তাকে বলা হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট। এইবার এই 12 ধারা আপনার বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, জাস্ট এক লাইন দুইবার একবার করে পড়বেন। যেগুলো আমাদের একটু ভাইটাল ধারা, যেগুলো গুরুত্বপূর্ণ, ফৌজদারি কার্যবিধির অনেক ধারা আছে, আমরা একটু সময় নিয়ে আমরা খুব মনোযোগ সহকারে পড়তে যাব। দেখেন, নির্বাহী, জুডিশিয়াল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের অধীনতা। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে, বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবে, এগুলো আপনারা ক্লিয়ার হবেন যখন কোর্ট কাছারিতে একটু বেশি ঘোরাঘুরি করবেন, প্র্যাকটিস মনোযোগ সহকারে করবেন। সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে কত ধারাতে? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে কত ধারাতে বলেন তো? একটু আগে আমি বলে আসলাম, 12 ধারাতে বলা আছে। আর শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে কত ধারাতে? 10 ধারাতে। দশ ধারাতে বলা আছে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা। এখন এই 10 ধারাতে বলতেছে আপনার শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা, আর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে 12 ধারাতে। তাহলে এই যে আপনার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দুই ম্যাজিস্ট্রেটের কার অধীনে থাকবে? আপনার জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে, জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই দুই ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। এখন আমি কতদিন বলেছিলাম যে জেলা ম্যাজিস্ট্রেটকে, জেলা ম্যাজিস্ট্রেটকে, জেলা জজকে, মহানগর দায়রা জজকে। এখন জেলা ম্যাজিস্ট্রেট এক জিনিস, জেলা জজ আরেক জিনিস। জেলা ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের মধ্য থেকে একটা জেলার দায়িত্বে যে ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয় তাকে বলা হচ্ছে কি আপনার জেলা ম্যাজিস্ট্রেট। এই জেলা ম্যাজিস্ট্রেট অবশ্যই কি হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে হবে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের হেড হবে জেলা ম্যাজিস্ট্রেট। আর তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এরা কার অধীনে থাকবে? জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। তারপরে চলে যান সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এই তিন শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে কত ধারাতে? 12-3-এ। আর শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে আপনার 11 ধারাতে। তাহলে এই সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে। তারপরে দেখেন, আমি চলে যাব এই সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ থাকবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবে। মানে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদের অধীনে বলতে এদের আদেশ এবং অন্যান্য হুকুম বা যে কার্য তারা সর্পণ করবেন সেইগুলো কি করতে হবে? এই ম্যাজিস্ট্রেটগুলো পালন করবেন। এখন ধরেন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই দুই ম্যাজিস্ট্রেট সহ সকল ম্যাজিস্ট্রেট অধীনে থাকবেন মহানগর দায়রা জজের অধীনে থাকবেন। কার অধীনে থাকবেন? মহানগর দায়রা জজের অধীনে থাকবেন, অথবা জেলা ও দায়রা জজের অধীনে থাকবেন। বুঝতে পেরেছেন?
দেখেন যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে তখন জেলা জজের অধীনে থাকবেন। আর যখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে তখন মহানগর দায়রার অধীনে থাকবেন। তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবেন? সিটটা হবে দায়রা জজ। মহানগর দায়রা জজ। মহানগর দায়রা জজের অধীনে থাকবে। আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনে থাকবেন? এটা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজ। হ্যাঁ, জেলা জজের অধীনে থাকবেন। জেলা জজ যে আবার দায়রা জজ যে সে একই, দুইজন ব্যক্তি একই ব্যক্তি। এখন এই যে আমরা যে অধীনতা পাইলাম, তাহলে আমরা দেখলাম যে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা আপনার শুধু ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটগুলো আপনার কার অধীনে থাকবেন? যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবেন। আর যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকবেন। আর এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকল ম্যাজিস্ট্রেট, সেটা যদি আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন দায়রা জজের অধীনে। আর এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ম্যাজিস্ট্রেট থাকবেন মহানগর দায়রা জজের অধীনে। মহানগর দায়রা জজের অধীনে। দেখেন তারপর দেখেন 17 ধারার কতে বলছে যুগ্ম দায়রা জজের অধীনতা। যুগ্ম দায়রা জজগণ দায়রা জজের অধীনে থাকবেন। যুগ্ম দায়রা জজগণ দায়রা জজের অধীনে থাকবেন। আঠারো ধারাতে বলতেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ নিয়োগ। এগুলো এই যে বর্তমানে যে ধারাগুলো আমি পড়তেছি না, এই ধারাগুলো আপনার মানে বেশি গুরুত্বপূর্ণ না। আপনারা মূল কনসেপ্টটা একটু ভালো করে পড়বেন এবং একটু মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না বা আসার সম্ভাবনা নাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ সরকার প্রত্যেক মহানগর এলাকায় যারা এই যে বিজিএস মানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আর কি নিয়োগ প্রাপ্ত হয়, নিয়োগ যারা এটাতে কোয়ালিফাইড করে তাদের আপনার কখনো আপনার জেলা জজের অধীনে দেয়, কখনো ম্যাজিস্ট্রেট দেয়, কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেয়, কখনো পারিবারিক আদালতে দেয়, কখনো আবার লিগাল এইডে পাঠিয়ে দেয়। তাহলে এই আপনার বিচারক যারা তাদের মূল যে নিয়োগটা হয় এটা হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগের মাধ্যমে। তারপরে আপনার এক এক জায়গায় এক একভাবে পাঠিয়ে দেয়। আপনার এই সর্বপ্রথম আপনার নিয়োগ হয় সহকারী জজ হিসাবে, তারপরে গিয়ে আপনার বিভিন্ন জায়গায় আপনার কাজের অভিজ্ঞতা এবং সময় পর পর আপনার এদের প্রমোশন দিয়ে আপনার এক এক জায়গায় পাঠিয়ে দেয়। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন কে? সরকার নিয়োগ দিবেন। প্রত্যেক মহানগর এলাকায় বিজিএস সদস্যদের মধ্যতে সিএমএম, এসিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হবেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকারের নির্দেশ অনুসারে সিএমএম এর সকল এবং যে কোনো ক্ষমতা ভোগ করতে পারবেন। মানে কি, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সমপরিমাণ ক্ষমতা কী করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। ঢাকাতে মহানগরে তাসনিম বলেন, তাসনিম কিছু বলতেছেন? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেখেন, এই আমাদের সিএমএম কোর্টে তিনটা কি আছে, অতিরিক্ত মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে। যেমন 2 নম্বর কোর্ট, 3 নম্বর কোর্ট, 4 নম্বর কোর্ট। এই তিনটা কোর্ট হচ্ছে আপনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এই তিনটা কোর্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে তারা সেটা কি করতে পারে? অ্যাপ্লাই করতে পারে এবং সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারে।
এখন এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে অথবা সরকারের নির্দেশে এই আপনার এই যে 3টা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, এরা কি করতে পারবে? আপনার এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারবে। এটা অবশ্যই কী করতে হবে? সরকারের অনুমতি লাগবেন, সরকারের অনুমতি সাপেক্ষে এটা অ্যাপ্লাই করতে পারবে। দেখেন, এবার আমি চলে যাব 22 ধারাতে। 22 ধারাতে চলে যাব। মফস্বল এলাকার জন্য ভাই 12 পরে ভাই, জি 12 পরে সরাসরি 22 ভাই। 12 পরে না, 17 ক আর 18। 12 পরে আমরা পড়াইছি 17 ক আর হলো 18। সুমন, শুনতে পেয়েছো? জি ভাই। আচ্ছা, আমরা এবার 22-এ যাবো। 22 ধারা এবং এখানে আছে 25 ধারা আছে। 22 আর 25 ধারাটা একটু গুরুত্বপূর্ণ, এই দুইটা আপনারা একটু পড়বেন, ভালো করে পড়বেন। আমি বলছি, মূল কনসেপ্টটা বলছি। মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ পিস। সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশে বসবাসরত যে কোনো বাংলাদেশি নাগরিককে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস নিয়োগ করতে পারেন। বাংলাদেশি নাগরিক হতে হবে, বিদেশি নাগরিক না। বিদেশি নাগরিক না। এখানে আপনার প্রশ্ন যদি আসে, কে নিয়োগ দিতে পারেন? হলো সরকার। আর কাকে দিতে পারেন? বাংলাদেশের যে কোনো নাগরিককে, বিদেশি নাগরিক হওয়া যাবে না। আর জাস্টিস অফ পিস এটা আপনার কি করেন? মফস্বল এলাকার জন্য। আর এখান দেখেন, এই 25 ধারাতে চলে যান। পদাধিকার বলে জাস্টিস অফ পিস এক্স অফিসিও জাস্টিস অফ পিস, মানে পদাধিকার বলে জাস্টিস অফ পিস কারা কারা হবেন? সুপ্রিম কোর্টের বিচারকগণ সমগ্র বাংলাদেশের জন্য, দায়রা জজ, সিজিএম, এমএমগণ পদাধিকার বলে নিজ নিজ এলাকায় জাস্টিস অফ পিস বলে গণ্য হবেন। তাহলে এখানে কয়েকটা জিনিস চলে আসছে। এক নম্বরে সুপ্রিম কোর্টের সকল বিচারক, সুপ্রিম কোর্টের সকল বিচারক, দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যেগুলোর নাম বলা হয়েছে বেয়ার অ্যাক্টে একদম এই নামগুলোই আছে। আপনাদের পরীক্ষাতে যদি আসে কারা পদাধিকার বলে জাস্টিস অফ পিস হবে, তখন আপনারা এই যে নামগুলো দেওয়া আছে এর বাইরে গিয়ে পণ্ডিতি করে অন্যটা আপনারা কাউন্ট করতে যাবেন না। কারণ এখানে স্পষ্টভাবে যে নামগুলো দেওয়া আছে বেয়ার অ্যাক্টে, এই নামগুলোর মধ্য থেকে আপনারা কি করবেন? উত্তর বের করে এইগুলো থেকে আপনারা উত্তর করবেন। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোন ম্যাজিস্ট্রেটের জাস্টিস অফ পিস ক্ষমতা আছে, তখন আপনার দিয়ে দিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দায়রা জজ। এই যে 4টা অপশনের এখানে কিন্তু আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা নেই। তখন আপনি এখানে কিন্তু যদি বলে তখন আপনি ওইটার উত্তর করে দিবেন। ঠিক আছে? মানে বেয়ার একটা এই ধারার ক্ষেত্রে আপনারা মূল হলো বেয়ার একটা একটু ফলো করবেন, বেয়ার একটা ফলো করবেন। বেয়ার একটা কী বলতেছে, বেয়ার একটা কী বলতে যাচ্ছে এবং বেয়ার একটা একজ্যাক্ট কোন তথ্যটা দেওয়া আছে। তাহলে এই যে আসসালামু আলাইকুম। হ্যাঁ মিরাজ, এই যে আপনার হচ্ছে যে জাস্টিস অফ দ্য পিস, এনারা যে এলাকায় নিজ নিজ এলাকা বলতে যেখানে নিয়োগ প্রাপ্ত থাকে সেই জায়গা নাকি যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানে? না, তারা ধরো যে এই যে সুপ্রিম কোর্টের একজন বিচারক, সে ঢাকাতে আপনার তো থাকে, তা সে গেল কোন জায়গায়? সে তার বাড়ি হলো চট্টগ্রামে, চট্টগ্রামে বাড়ি, চট্টগ্রামে বেড়াইতে গেছে। বেড়াইতে যাওয়ার পরে এখন তার সামনে দেখা যাচ্ছে একটা অন্যায় হচ্ছে, তার সামনে একটা অন্যায় হচ্ছে, মারাত্মক প্রকৃতির একটা খারাপ কাজ হচ্ছে, বা একটা
কিছু শ্রেণীর মানুষ শোষিত হচ্ছে, অনিয়ম হচ্ছে, তখন ওই সুপ্রিম কোর্টের বিচারক যেহেতু ওই এলাকায় ভ্রমণ করতেছে, তখন সে কগনিজেন্সে নিয়ে যে কোনো একটা আদেশ দিতে পারবে যেটা মঙ্গলজনক সমাজের জন্য, দেশের জন্য। ঠিক আছে, এই যে ক্ষমতাটা, এটাকেই বলা হচ্ছে জাস্টিস অফ পিস। এখন এরা যে এলাকায় অবস্থান করুক না কেন, সে এলাকায় জাস্টিস অফ পিস হিসাবে গণ্য হইবে। তবে স্যার তেমন ভাই তো ওনার অবস্থানের উপর ডিপেন্ড করে, উনি যে জায়গায় অবস্থান করে সেই এলাকায় উনি হচ্ছে যে জাস্টিস অফ দ্য পিস আর কি। এখানে কিন্তু নিজ নিজ এলাকায় উল্লেখ করা আছে, কিন্তু তারা এটা প্র্যাকটিসে এটা আপনার যে কোনো এরিয়াতেই পারে। ঠিক আছে, এখানে নিজ নিজ এলাকা দেওয়া আছে, এটার জন্য আর হ্যাঁ কি। নিজ নিজ এলাকা দেওয়া আছে, কিন্তু তারা যে এলাকায় অবস্থান করে না কেন, তারা এই জাস্টিস অফ পিসের যে ক্ষমতা সেটা অ্যাপ্লাই করে থাকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখেন, দণ্ডবিধির অধীনে অপরাধসমূহের বিচার, আমি এই যে ফৌজদারি কার্যবিধির 5 ধারা যখন পড়িয়েছিলাম, এই 5 ধারা পড়ানোর সময় আমি বলেছিলাম যে এই দণ্ডবিধির অধীন যে অপরাধগুলো হবে, এই অপরাধের বিচার হবে কোন আইন অনুযায়ী। এই অপরাধগুলোর বিচার হবে এই ফৌজদারি কার্যবিধির অধীনে। ফৌজদারি কার্যবিধিতে যে নিয়ম আছে, যে তদন্তর বই আছে, সব নিয়মগুলো অনুসরণ করে বিচার হবে। এখন ধরেন, এই ফৌজদারি দণ্ডবিধির অধীন যে অপরাধ হবে সেটা আপনার বিচার করতে পারেন কে? হাইকোর্ট, দায়রা জজ। আপনার এই ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলামে যেই আদালতের কথা উল্লেখ আছে, এবং অন্য কোনো আদালত যেগুলো এই ফৌজদারি কার্যবিধিতে মেনশন দিয়ে থাকে। তাহলে এই দণ্ডবিধির অধীনের বিচার করবেন কে? বিচার করবেন এই ফৌজদারি কার্যবিধির অধীন যে যে বিচারকের কথা উল্লেখ আছে বা বলার আছে, যে যে পদ্ধতির কথা বলা আছে, এই পদ্ধতি অনুসরণ করে এই বিচারকগুলো কি করতে পারে? ফৌজদারি কার্যবিধির অধীনে এই দণ্ডবিধির অধীন যে অপরাধগুলো হবে সেই অপরাধের বিচার করবেন। এখন ধরেন, অন্যান্য আইনের অধীন যদি কোনো অপরাধ হয়, তাহলে সেগুলোর বিচার কি করবেন? এটা বলা আছে 29 ধারাতে। এক্ষেত্রে বিচার করবেন ওই আইনের অধীন গঠিত আদালত। আমরা জানি এই যে সাইবার ট্রাইব্যুনাল যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে এর বিচার করে কে? সাইবার ট্রাইব্যুনাল। এখন যদি সাইবার ট্রাইব্যুনাল না থাকতো, তাহলে কিন্তু এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা কিন্তু বিচার করতো। যেহেতু সাইবার ট্রাইব্যুনালের অধীনে, সাইবার ক্রাইমের অধীনে ট্রাইব্যুনাল গঠন করা আছে, সেহেতু আর অন্য জায়গাতে যাওয়ার প্রয়োজন নাই। যদি না থাকতো তখন আমরা কি করতাম? আমরা এই দণ্ডবিধির অধীনে যে বিচারকগুলো আছে, এই ফৌজদারি কার্যবিধির অধীন যে বিচারকগুলো আছে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে আমরা বিচার করতাম। যেহেতু ওই বিশেষ আইনে ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার আইনের অধীন মানব পাচারের ট্রাইব্যুনাল, তারপরে আপনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যেহেতু এইগুলো আছে, তখন এই আপনার আইনের অধীন যে অপরাধগুলো হবে, এই অপরাধগুলোর বিচার হবে এই ট্রাইব্যুনালে। যদি ট্রাইব্যুনাল না থাকতো, তখন আমরা কি করতাম? তখন আমরা বিচার করতাম এই ফৌজদারি কার্যবিধির অধীন যে যে আদালতগুলো আছে, যে যে নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে আমরা বিচার করতাম। দেখেন, তাহলে 28 ধারাতে বলতে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিচার হবে কোন আদালতে, আর 29 ধারাতে বলতেছে অন্যান্য আইনের অধীন অপরাধসমূহের বিচার কে করবেন এবং কিভাবে করবেন, এটা বলা হচ্ছে 29 ধারাতে। তাহলে এই দুইটা কনসেপ্ট আপনারা দেখলেন। এখন আমি চলে যাব 29-এর কতে। 29-এর কতে এখন আমরা পড়াচ্ছি এখতিয়ার। এই বিচার করা যে এখতিয়ার, কোন কোন আদালত বিচার করতে পারবেন, কোন কোন আদালত কিভাবে বিচার করবেন, এই এখতিয়ারগুলো আমরা এখন দেখতেছি। কিশোর অপরাধের ক্ষেত্রে যদি কোনো কিশোর যদি অপরাধ করে থাকে, সেক্ষেত্রে তার বিচার কি হবে?
মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় নয় এরকমের কোনো অপরাধের ক্ষেত্রে উক্ত অপরাধীকে আদালত যেদিন হাজির করা হবে তখন তার বয়স যদি অনধিক 15 বছর হয় তাহলে তার বিচার করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক উক্ত অপরাধের বিচারের জন্য সরকার কর্তৃক উক্ত অপরাধের বিচারের জন্য ক্ষমতাপ্রাপ্ত নিযুক্ত কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা দেখলাম যে কিশোর, এই কিশোরের বয়স যদি আপনার 15 বছর হয় তাহলে তাদের বিচার করবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এখন কথা হচ্ছে তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিশোর বলতে কত বছর বোঝায়? ফৌজদারি কার্যবিধির অধীন কিশোর বলতে কত বছর বোঝায়? এটা ভাইয়া কিশোর বলতে মানে কি শিশু শিশু বোঝাবে না? কিশোর কিশোরী মানে শিশু তো বোঝাবে, তাই না? শিশু শিশু এক জিনিস, কিশোর আরেক জিনিস, ঠিক আছে? টিনেজার এখানে টিনেজার বলতে 15 বছর হচ্ছে। 15 বছর ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কিশোরদের বয়স হবে 15 বছর সর্বোচ্চ। 15 বছরের উপরে যারা তারা কিশোর না। তাহলে কিশোর বলতে ফৌজদারি কার্যবিধিতে বোঝায় 15 বছর, কিশোর বলতে বোঝায় ফৌজদারি কার্যবিধিতে 15 বছর। এখন নবজাতক শিশু 15 বছরের বিচার করবে এরা, তাহলে 15 বছরের নিচে ধরতে হবে নাকি 15 বছরই ধরতে হবে ভাই? 15 বছর, 15 বছর পর্যন্ত, অনধিক 15 বছর, অনধিক 15 বছর মানে 15 বছর, 15 বছরের অধিক না, 15 বছর পর্যন্ত, ঠিক আছে? 15 বছরের অধিক না, 15 বছর পর্যন্ত। দেখেন এই যে তারিন যেটা বললো শিশু, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003, এবং এটা তো পরবর্তীতে এই যে সংশোধন হয়েছে দেখলাম। এখন এই আইনে বলা আছে শিশু বলতে বোঝায় বা নবজাতক শিশু বলতে বোঝায় যে জন্মগ্রহণের পর থেকে 30 বছর পর্যন্ত, সরি মানে জন্মগ্রহণের পর থেকে 40 দিন পর্যন্ত, যেই শিশুর বয়স জন্মগ্রহণের পর থেকে 40 দিন তাদেরকে বলা হচ্ছে কি নবজাতক শিশু। আচ্ছা ধরেন যে 40 দিন আমি বাদ দিলাম, 40 দিন বাদ দেওয়ার পরে 40 দিনের পরে ধরেন যে আর 1 বছর 2 বছর আমি শিশু বললাম, বা 3 বছর শিশু বললাম, বা 5 বছরই বললাম শিশু, কিন্তু 5 বছরের উপরে চলে গেলে তাদেরকে আর শিশু বলা যায় না, তাদের কিশোর বলতে হয়। 6 বছর 7 বছর, ধরেন 7 বছরের থেকে আপনি কিশোর বললেন, ঠিক আছে? 9 বছরটা কি করে তা? হ্যাঁ 9 বছর কিশোর হবে না নাবালক হবে? অবশ্যই কিশোর হবে, নাবালক হবে, কিশোর হবে। হ্যাঁ এবার দেখেন এটা তো চলে গেল আপনার 29-এর খতে, এবার 29-এর গ। তাহলে 29-এর খতে বলতেছে কিশোর অপরাধের ক্ষেত্রে বিচারের বিধান। তাহলে 15 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত যার বয়স মানে 15 বছরের বেশি না, একজ্যাক্ট 15 বছর পর্যন্ত যাদের বয়স তাদের বিচার করবেন এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে কয় ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে? 3 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে। এক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর 3 নম্বরটা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এখানে ক্ষমতা দিবেন কে? সরকার ক্ষমতা দিবেন, সরকার ক্ষমতা দিবেন। দেখেন এবার চলে যাব 29-এর গতে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার, মানে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা যে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারেন। তাহলে
যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। এখন ধরেন এই যে 29-এর গতে আমরা জানি এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা নির্দিষ্ট পর্যন্ত কি করতে পারে, বিচার করতে পারে, ঠিক আছে। এখন যে অপরাধের আপনার শাস্তি, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড না, এই মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে সরকার কি করতে পারবেন, এই যে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হচ্ছে, একটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদের কি করতে পারবে, এই মৃত্যুদণ্ড ব্যতীত অন্যান্য অপরাধের ক্ষেত্রে তাদের বিচার করার ক্ষমতা দিতে পারবেন। এটা বলা হচ্ছে 29। এখন তাহলে আপনারা এই মৃত্যুদণ্ড ব্যতীত তাহলে সরকার পরামর্শ করবেন কার সাথে, এই যে এমসিকিউগুলো কিন্তু এখান থেকেই বের হয়, তাহলে ক্ষমতা দিবেন সরকার, পরামর্শ করবেন কার সাথে, হাইকোর্টের সাথে। কাকে কাকে ক্ষমতা দিবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এই 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট কী করবেন, ক্ষমতা দিবেন। কে দিবেন, সরকার দিবেন। কার সাথে পরামর্শ করবেন, হাইকোর্টের সাথে পরামর্শ করবেন, ঠিক আছে। এই যে এমসিকিউগুলো এইভাবে, তাহলে এই মৃত্যুদণ্ড যদি ব্যতীত হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই তাহলে যাবজ্জীবন পর্যন্ত হবে। তাহলে 1 বছর থেকে বা 1 থেকে যাবজ্জীবন পর্যন্ত। আর মৃত্যুদণ্ড যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের ক্ষমতা দেওয়া নাই। তাহলে এখানে 1 নম্বরের প্রশ্ন আসছে যে কি, মৃত্যুদণ্ড ব্যতীত। দেখেন আবার দেখেন 29-এর